অর্ধেক। ভারত থেকে ডিজেল আমদানির উদ্যোগ বিপিসির, যৌথ বিনিয়োগে বসবে ১৩৫ কিলোমিটার পাইপলাইন। ভাষা আন্দোলনের দেশেই হারিয়ে যেতে বসেছে বাংলা ছাড়া অন্য ভাষা, সংরক্ষণের উদ্যোগ আন্তর্জাতিক ভাষা ইনস্টিটিউটের। এবার পুরো খবর। কাগজে কলমে দলীয় নির্বাচন নয়, কিন্তু ৫ই জানুয়ারির জাতীয় নির্বাচনে বিরোধী জোট অংশ না নেয়ায় দুই দলের জনপ্রিয়তা যাচাইয়ের লড়াই ছিল উপজেলা নির্বাচনে। প্রথম দফার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের তুলনায় সামান্য ব্যবধানে এগিয়ে বেশ স্বস্তিতে আছে বিএনপি। ৬টি উপজেলার ভোট নিয়ে বিএনপির আপত্তি থাকলেও বাকিগুলোতে ভোট হয়েছে শান্তিপূর্ণ পরিবেশই। ৫ই জানুয়ারি এই নির্বাচনে অংশ নেয় আগে থেকেই উৎসবমুখর ছিল নির্বাচনী এলাকা। ভোটের দিনও ব্যতিক্রম হয়নি। ফল ঘোষণার সময় রিটার্নিং কর্মকর্তাদের সরব উপস্থিতি। নানা অনিয়মের অভিযোগে ৪ উপজেলার ৭ কেন্দ্রে ভোট স্থগিত হলেও তাতেও ফল ঘোষণায় কোনো সমস্যা হয়নি, কারণ স্থগিত কেন্দ্রের ভোটের চেয়ে প্রধান দুই প্রতিদ্বন্দ্বীর ভোটের ব্যবধানের চেয়ে কম। শেষ পর্যন্ত ৯৭ উপজেলার ৩৯টিতে জিতেছে বিএনপি সমর্থকরা, ৩৬টিতে আওয়ামী লীগ, ১২টিতে জামাত সমর্থকরা আনন্দ করেই ঘরে ফিরে। এছাড়া একটিতে জাতীয় পার্টি, ২টিতে পাহাড়ি সংগঠন ইউপিডিএফ, একটিতে পাহাড়ি আরেক সংগঠন জেএসএস, ৪টিতে বিএনপির বিদ্রোহী এবং একটিতে জিতেছেন আওয়ামী লীগের বিদ্রোহী নেতা। ৫ বছরের তুলনায় নির্বাচনের এই ফল বিএনপি এবং জামায়াতের জন্য বেশ সুখকর। ২০০৯ সালে এই ৯৭ উপজেলার মধ্যে ৬৬টিতে জিতেছিলেন আওয়ামী লীগ সমর্থকরা। তখন ১৪ বিএনপির, ৮টি জামায়াতের ঘরে, অন্য ছিলেন ৯ উপজেলায়। সে হিসেবে এবার বিএনপি সমর্থিত চেয়ারম্যান বেড়েছে প্রায় ৩ গুণ, আর আওয়ামী লীগের কমেছে প্রায় অর্ধেক। বিএনপি জামায়াত জোট জাতীয় নির্বাচন বর্জন করায় জনপ্রিয়তার প্রমাণ দিতে দুই প্রধান দলই মুখিয়ে ছিল উপজেলায়। প্রথম পর্বে এই লড়াইয়ে খানিকটা এগিয়ে রইল বিএনপি। অবশ্য ভোট হবে আরও ৪ দফা এবং ৪৮৭ উপজেলায় ভোটের পরই মিলবে অনেক প্রশ্নের জবাব। হাসিফ মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কারচুপির অভিযোগ তুলে হরতাল ডাকা ৮ উপজেলার মধ্যে ৩টিতে জিতেছে বিএনপি। এগুলো হলো ঝিনাইদহ সদর, মেহেরপুর সদর এবং বগুড়ার সোনাতলা উপজেলা। এই ৩টি সহ অন্য ৫ উপজেলায় হরতালের অবশ্য তেমন কোনো প্রভাব নেই। ঝিনাইদহের শৈলকুপায় কর্মসূচির সমর্থনে নামেনি বিএনপির নেতাকর্মীরা। সকাল ৮টার পর শহরের দোকান খুলতে শুরু করে, ছেড়ে যায় দূরপাল্লার বাসও। বরিশালের গরুনদী ও বাকেরগঞ্জ উপজেলায় হরতালকারীদের সক্রিয় হতে দেখা যায়নি, সেখানেও চলছে দূরপাল্লার গাড়ি। সিরাজগঞ্জ সদর উপজেলা ও কাজীপুর থেকে দূরপাল্লা বাস চলাচল বন্ধ থাকলেও হালকা যানবাহন চলাচল করছে। মেহেরপুরেও হরতালের সমর্থনে কাউকে দেখা যায়নি। একই অবস্থা বগুড়ার সোনাতলায়। এবারে উপজেলা নির্বাচন নিয়ে কথা বলতে আমাদের সাথে যোগ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর শান্তনু মজুমদার। আমরা এখন তার সাথে কথা বলবো। শান্তনু মজুমদার, স্বাগত আপনাকে। যে বিষয়টি শুরুতে জানতে চাইবো যে জাতীয় নির্বাচনে এই ফল বিএনপির জন্য কেমন কতটা স্বস্তিদায়ক বলে মনে করছেন আপনি? ধন্যবাদ আপনাকে। এটা শুধু আমি বিএনপির জন্য স্বস্তিকর বলবো না, আমি বলছি এটা জাতীয়ভাবে একটা স্বস্তিকর ব্যাপার যে প্রধান বিরোধী দল ভোটের হিসাবে, সংসদের হিসাবে বলছি না এই মুহূর্তে, যে নির্বাচনে অংশ নিয়েছে। অর্থাৎ এখানে তো সরাসরি দলীয়ভাবে অংশগ্রহণের সুযোগ নেই, কিন্তু যেভাবে হোক তারা অংশ নিয়েছেন এবং তারা দেখা যাচ্ছে সামান্য ব্যবধানে হলেও তারা এগিয়ে আছে। এতে করে আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই যে গত ২০১৩ সালে যে একটা হিংস্র রাজনীতির একটা বছর আমরা পাড়ি দিয়ে আসলাম, সেখান থেকে বেরিয়ে এসে এবার আমরা বিজনেস অ্যাজ ইউজুয়াল যেটাকে বলে, অর্থাৎ রাজনীতির মতো করে চলতে থাকবে। অর্থাৎ আমাদের যাবতীয় সীমাবদ্ধতা সহ যে বাংলাদেশি রাজনীতি, সেটাতে আমরা ফিরে আসবো। এতে করে জনমনে আর কিছু না হোক যে রাস্তায় বেরোলে প্রাণ চলে যাবে না, এই ধরনের যে একটা আতঙ্কের মধ্যে দিয়ে একটা বছর কেটেছিল, সেটা থেকে আমরা বেরিয়ে আসছি। এই জায়গা থেকে আমি মনে করি যে উপজেলা নির্বাচনের যে প্রথম ধাপ, এটা আমি সফল। এবং বিএনপির দিক থেকে কিছু কিছু অভিযোগ কালকে রাত পর্যন্ত তোলা হচ্ছিল, আমার ধারণা আজকে সকাল থেকে হয়তো এগুলো খুব একটা তারা আর এখন বলবেন না, যেহেতু দেখা যাচ্ছে যে নির্বাচনে এমনকি যেসব জায়গাতে তারা হরতাল দেখেছেন সেখানেও তারা জিতে গিয়েছেন, অর্থাৎ তাদের সমর্থিত প্রার্থী জিতে গিয়েছেন। সেদিক থেকে আমি মনে করি এটা প্রথম দফার নির্বাচনটা পুরোপুরি সফল, এবং আশা করা যাক যে সামনের যে আরো ৫ দফা উপজেলা নির্বাচন হয়েছে সেগুলো একই রকমের আপনার উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে হবে। বলবেন যে স্থানীয় সরকারের নির্দলীয় নির্বাচন আপনি কতটা সমর্থন করেন? আমি সর্বাংশে সমর্থন করি, মানে পুরোপুরি সমর্থন করি, এবং এটা হওয়াই কাঙ্ক্ষিত।
কারণ স্থানীয় সরকারটাকে আপনি রাজনৈতিক দলের মধ্যে যদি ঢুকিয়ে দেন, তাহলে আপনার হচ্ছে যে স্থানীয় সরকার যে উদ্দেশ্য নিয়ে কাজ করে, যা স্থানীয় সরকারের কাছ থেকে যা চাওয়া হয়, সারা দুনিয়ার কথা বলছি, আমি বাংলাদেশের কথা বলছি না, সেগুলো প্রত্যেকটাই ব্যাহত হওয়ার সমূহ সম্ভাবনা থাকে। কারণ হচ্ছে স্থানীয় সরকারের মধ্য দিয়ে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করা, শাসন ক্ষমতাতে উন্নয়ন প্রক্রিয়ায় সম্পৃক্ত করা এবং জনগণের ক্ষমতায়নের কথা, সুশাসনের কথা যেগুলি বলি আমরা, অনেক বড় বড় শব্দ আর কি, কিন্তু এগুলো একটা মানে আছে, এমনি এমনি তাত্ত্বিকরা বলেন নাই। এগুলো যদি করতে হয়, আপনি শুধু যদি রাজনৈতিক দলের মধ্য দিয়ে ব্যাপারটাকে আনেন, রাজনৈতিক দল, জাতি রাষ্ট্র, এগুলো এক ধরনের একটা ফরম্যাট, কিন্তু স্থানীয় পর্যায়ে যদি আপনি এই ব্যাপারগুলো বাস্তবায়ন করতে চান, তাহলে স্থানীয় জনগণকে সম্পৃক্ত যদি করতে চান, তাহলে পরে এই দলের ব্যানার দিয়ে করাটা ঠিক কিন্তু দলীয় নির্বাচনে দলের প্রভাবটা না থাকলে কি দলের জবাবদিহিতার ব্যাপারটা কি থাকে না। কিনা? এখানে হচ্ছে যে আমি বলছি যে আমরা পুরো ব্যাপারটাকে এইভাবে নষ্ট করে, কিন্তু এটা অনাকাঙ্ক্ষিত। এটা অনাকাঙ্ক্ষিত এই কারণে যে স্থানীয় সরকারের মূল কথাই হচ্ছে যে স্থানীয়, অর্থাৎ রাজনীতি বলুন, ক্ষমতা বলুন, এটাকে প্রান্তে পৌঁছে দেয়া কেন্দ্র থেকে, অর্থাৎ এটা যে পার্লামেন্টের ভেতরকার জিনিস না, শুধুমাত্র পার্লামেন্ট দিয়ে আপনি যদি 300 আসন দিয়ে বুঝতে চান তাহলে তো হবে না। স্থানীয় সরকারের মূল কথাটাই হচ্ছে যে স্থানীয় পর্যায় ভিত্তিক উন্নয়ন এবং জনগণের ক্ষমতায়ন এবং স্থানীয় পর্যায়ে জনসমাজকে সম্পৃক্ত করেন, এটাকে রাজনৈতিক দলের মধ্যে। এবং আমি মনে করি এখানে মিডিয়ার একটা অনেক বড় দায়িত্ব আছে। সেই দায়িত্বটা হচ্ছে এই যে আপনার এই যে লেবেলিংটা করা, এই যে ব্র্যান্ডিংটা করা নির্বাচনে সমর্থিত, এটা থেকে যদি একটু সরে আসা যায়, তাহলে আমার মনে হয় জনগণের উপর এটার একটা বড় এদিকে নির্বাচনে যে ঢালা অভিযোগ দেখা যাচ্ছে, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে এই যে অভিযোগ করা হচ্ছে, তো সেটা কি ধরনের প্রভাব ফেলবে বলে মনে করছেন আপনি? না, এটা মানে অভিযোগটা একটা আমাদের, আমি বলবো হেবিট হয়ে গেছে, আমরা পছন্দ করি আর কি অভিযোগ করতে। কিন্তু এখন ধরেন আমি ধরেন জিতে গেলাম, তারপর আগে থেকে এক ধরনের, এটা জর্জ বুশ যেমন করতেন, যে প্রিএমপ্টিভ অ্যাটাক, যে আপনি আমাকে আক্রমণ করতে পারেন, এই জন্য আমি আপনাকে আগে থেকে আক্রমণ করে রাখি। আমি মনে করি এটা একটা নেতিবাচক সংস্কৃতি, এটা থেকে বের হওয়া দরকার। শান্তনু মজুমদার, বেশ কিছু তথ্য জানাম আমরা, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে যোগ দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর শান্তনু মজুমদার। তার কাছ থেকে আমরা উপজেলা নির্বাচন নিয়ে বেশ কিছু তথ্য জানছিলাম। এবার অন্য খবর, যৌথ বিনিয়োগে নতুন করে 135 কিলোমিটার পাইপলাইন বসিয়ে ভারতের আসামের নুমালীগড় রিফাইনারি থেকে ডিজেল আমদানির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। দুই দেশের বিশেষজ্ঞদের নিয়ে গঠিত সমন্বিত কমিটি ডিজেল আমদানির পক্ষে মত দেওয়ার পর দুই পক্ষে দফায় দফায় বৈঠক আর সরেজমিন পরিদর্শন শেষে এই সিদ্ধান্ত হয়েছে। বিপিসি প্রতি বছর 30 লাখ মেট্রিক টন ডিজেল আমদানি করে চট্টগ্রাম বন্দর দিয়ে, যার 1/3 নদী আর রেলপথে পাঠানো হয় দেশের উত্তরাঞ্চলে। তবে সেচ মৌসুমে নদ নদীর পানি কমে যাওয়ায় সমস্যায় পড়তে হয় বিপিসিকে, আর তাই পাইপলাইনের মাধ্যমে আসামের নুমালীগড় শোধনাগার থেকে ডিজেল আমদানির পরিকল্পনা করছে সরকারি এই সংস্থাটি। নুমালীগড়ের এই ডিজেল ভারতের শিলিগুড়ির বিপণন টার্মিনাল হয়ে